আসসালামু আলাইকুম। এই সপ্তাহের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর হচ্ছে গাজা অভিমুখে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ত্রাণবাহী নৌবহরের ওপর ইসরায়েলের হামলা। এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুমুদ ফ্লোটিলার মধ্যে 40টিরও বেশি বেসামরিক নৌযান রয়েছে, যেখানে 44টি দেশের প্রায় 500 মানুষ অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং ইউরোপীয় পার্লামেন্টের নির্ধারিত প্রতিনিধিরা রয়েছেন। এদের মধ্যে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তারও এই ফ্লোটিলায় অংশ নিয়েছিলেন, যাদের প্রায় সবাইকেই আটক করা হয়েছে। এই নৌবহর গাজার অবরোধ ভেঙে খাদ্য এবং মানবিক সহায়তা পৌঁছানোর জন্যই কিন্তু রওনা করেছিল। ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, জলকামান ছুড়ে আক্রমণ চালিয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় এই কর্মীদেরকে আটক করেছে। তুরস্ক থেকে 30 জন নাগরিককে আটক করা হয়েছে এবং ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর এই বিষয়টি তদন্ত করছেন। এছাড়া নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাও আটক হয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা তীব্র নিন্দা জানিয়ে সকলকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। রামাফোসা অভিযোগ করেছেন যে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর এই নৌবহরে আটক করাটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের আদেশকে লঙ্ঘন করেছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে নৌবহরে যোগদানের আগে ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাও কিন্তু বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন যে ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনিদের জীবন বর্ণবাদের অধীনে কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের অভিজ্ঞতার চেয়েও কিন্তু খারাপ। আর এদিকে মালয়েশিয়া থেকে 12 জন নাগরিক আটক হয়েছেন, যার প্রতিবাদে বেসরকারি সংস্থা উমনো ইউথ এটা কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছে যে আটক মালয়েশিয়ান কর্মীদের মুক্তি না দিলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হবে না। আর সরকার যদি এই বিষয়ে কার্যকর পদক্ষেপ যদি না নেয়, তবে ট্রাম্পের কুয়ালালামপুর সফরের সময় দেশব্যাপী তারা বিক্ষোভ সমাবেশের আয়োজন করবে। আর এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো তিনি কিন্তু ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অলরেডি বাতিল করেছেন এবং সব কূটনীতিককে বহিষ্কার করেছেন। তিনি এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। ফ্লোটিলার মুখপাত্র ইতিমধ্যেই জানিয়েছেন যে এই বাধা সত্ত্বেও তাদের অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। তারা গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে তারা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বয় করেছেন এবং নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি। দক্ষিণ আফ্রিকা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবেই তো দেখছে। বিশ্বের বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থা নৌবহরের এই উদ্যোগকে মানবিক এবং শান্তিপূর্ণ উদ্যোগ হিসেবেই কিন্তু স্বীকৃতি দিয়েছে। এত বড় আন্তর্জাতিক ঘটনা, গাজার জন্য সাহায্য পৌঁছানোর চেষ্টা করছে মানুষ, অথচ ইসরায়েল এত কঠোর পদক্ষেপ নিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই দেশগুলোর পাশাপাশি অন্যান্য দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র বা ইউরোপ, তারা যদি সরাসরি পদক্ষেপ নিত তাহলে পরিস্থিতি বদলাতে পারত কিনা। আমি মনে করি শক্তিশালী দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো, তারা যদি সরাসরি নৌপথে চাপ বা কূটনৈতিক বৈঠক বা আর্থিক রাজনৈতিক চাপ প্রয়োগ করত, তাহলে হয়তো ইসরায়েলকে বাধা দিতে পারত। কিন্তু এক্ষেত্রে আবার ইসরায়েল নিরাপত্তার কথা উল্লেখ করে আন্তর্জাতিক সমালোচনাকে উপেক্ষাও কিন্তু করতে পারে, যেটা তারা বরাবরই করছে। তাই এরকম পদক্ষেপে পুরো পরিস্থিতি বদলানো কিন্তু সম্ভব নাও হতে পারে। মূলত এটি কূটনৈতিক, আর্থিক এবং মানবিক চাপের মাধ্যমে খুব সীমিত প্রভাব ফেলে। মেভারিক বা ফ্লোটিলা অফ হোপ নামে এই ধরনের ফ্লোটিলা অভিযান কিন্তু আগেও হয়েছে, তখনও অনেক জাহাজকে আটক করা হয়েছে, কিছু সংখ্যক হয়তো কার্যকরভাবে গাজায় পৌঁছাতে পেরেছে, আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে এবং ফিলিস্তিনিদের মানবিক পরিস্থিতি নিয়ে বৈশ্বিক সচেতনতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই পর্যন্তই। মূলত এগুলো সরাসরি অবরোধ ভাঙতে পুরোপুরি সফল হয় না কখনো, কিন্তু আন্তর্জাতিক মনোযোগ এবং চাপ তৈরি করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, এবার গাজায় নতুন কোনো মানবিক করিডোর খোলা সম্ভব হবে কিনা। এক্ষেত্রে যদি বলি, সীমিত হলেও কিন্তু সম্ভাবনা আছে, কারণ জাতিসংঘ
কলম্বিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপীয় দেশগুলোর আন্তর্জাতিক চাপ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এগুলো ইসরায়েলকে মানবিক ত্রাণ পৌঁছানোতে বাধ্য করতে পারে। যদিও ইসরায়েল এখনও নিরাপত্তার অজুহাতে করিডোর সীমিত বা কঠোর নিয়ন্ত্রণে রাখতে পারে, তাই পুরো গাজা মুক্তি বা পূর্ণ করিডোর খোলা খুব সহজ হবে বলে কিন্তু মনে হচ্ছে না। তবে কলম্বিয়া কিন্তু দারুণ পদক্ষেপ নিয়েছে। কলম্বিয়ার এই পদক্ষেপের পরে অন্য দেশগুলো কি একই পথে হাঁটবে কিনা, নাকি শুধু কূটনৈতিক প্রতিবাদ পর্যন্তই থাকবে, এই প্রশ্নে যদি বলি সেক্ষেত্রে আমার মনে হয় বেশিরভাগ দেশ কূটনৈতিক প্রতিবাদ পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে। কলম্বিয়ার মতো সরাসরি কূটনীতিক বহিষ্কার বা বাণিজ্য চুক্তি বাতিল করা এগুলো খুব বড় ধরনের পদক্ষেপ, যা সব দেশ নিতে পারে না। তবে কিছু দেশ আছে, যেমন মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, তারা কিন্তু কঠোর কূটনৈতিক বা আইনি পদক্ষেপ নিতে পারে। এই ঘটনার পর দেখা গেছে যে ইসরায়েলের সামরিক শক্তি থাকা সত্ত্বেও আন্তর্জাতিক মানবিক উদ্যোগ কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না। গাজা উপত্যকায় মানবিক সংকট মেটাতে বিশ্বজুড়ে নানা দেশের নাগরিকরা সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কলম্বিয়া, মালয়েশিয়া এবং দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক এবং আইনি পদক্ষেপ নিয়েছে। গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার ঘটনা এটা আমাদের দেখাচ্ছে যে মানবিক সাহায্যের জন্য বিশ্বজুড়ে যে সংহতি গড়ে উঠেছে তা রাজনৈতিক বাধা এবং সামরিক চাপকে অতিক্রম করতে পারে। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এই সংকটের দিকে আন্তর্জাতিক দৃষ্টি রাখার জন্য। এতক্ষণ ধরে আমার এই কন্টেন্টটা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। গাজায় মানবিক সহায়তার এই সংগ্রাম শুধু একটি অঞ্চলের নয়, বরং আমাদের সবার বিবেকের লড়াই। আপনাদের মতামত, প্রশ্ন আর সচেতনতা এই ইস্যুটাকে কিন্তু আরও শক্তিশালী করে তুলতে পারে। তাই নিচে কমেন্টে আপনার প্রতিক্রিয়া জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি মনে হয় এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাহলে শেয়ার করে পাশে থাকুন মানবতার। ধন্যবাদ সবাইকে।